ডাকসু নির্বাচনে ভোট শেষের 1 ঘণ্টা আগে ছাত্রলীগ ছাড়া বাকিদের বর্জন। মৈত্রী হলে পাওয়া বস্তা ভর্তি ব্যালট ভুয়া বলছে ছাত্রলীগ। মহসিন হলে সংগঠনটির পূর্ণ প্যানেল জয়ী। উন্নয়ন সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত, সন্ত্রাসী সংগঠনকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা। হাসিনা মোদি ভিডিও কনফারেন্স, 4টি প্রকল্পের যৌথ উদ্বোধন। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানি, সঞ্চালন চার্জ সমন্বয় করার প্রস্তাব। আবারও দাম বাড়ানো অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা। বাগেরহাটে বাসায় ঢুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকা শিশু চুরি, 10 লাখ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের অভিযান চলছে। এবং হালদা নদী ঘিরে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরে পানি সমস্যা সমাধানের পরিকল্পনা ওয়াসার। গতিপ্রবাহ সচল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। দেখছিলেন শিরোনাম, বাংলা সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ওয়াহিদা স্বপ্না। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। রোকেয়া হল ও কুয়েত মৈত্রী হল ছাড়া বাকি সব হলেই ভোট গণনা চলছে বলে জানিয়েছেন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা। অপটিক্যাল মার্কার রিকগনিশন OMR মেশিনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই ভোট গণনা চলছে। এদিকে এরই মধ্যে ভোটের ফলাফল আসতে শুরু করেছে। সবশেষ তথ্য অনুযায়ী মহসিন হলে VP, GS, AGS সহ 13টি পদেই ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি হলগুলোর ভোট গণনাও প্রায় শেষের দিকে। বিভিন্ন হলে ভোট গ্রহণের পর চলছে গণনা। এই মুহূর্তে সূর্য সেন হলে আছেন খান মোহাম্মদ রুমেল এবং SM হলে আছেন বেলায়েত হোসেন। প্রথমে যাচ্ছি রুমেলের কাছে। রুমেল। স্বপ্না, আমি আছি মাস্টারদা সূর্য সেন হলে। এই হলের ভোট গণনা এখনো পর্যন্ত শেষ হয়নি। OMR মেশিনের জন্য ভোট গণনাতে দেরি হচ্ছিল, তো মাত্রই OMR মেশিন এসে পৌঁছেছে। ভোট গণনা এখনই শুরু হয়ে যাবে। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল সংসদ এবং ডাকসুর যে নির্বাচন হয়েছিল, মোট 12টি হলে নির্বাচন হয়েছে, কিন্তু OMR মেশিন ছিল মোট 18টি হলে নির্বাচন হয়েছিল, কিন্তু OMR মেশিন হচ্ছে আপনার 12টি, যে কারণে একটি হলে OMR মেশিনের মাধ্যমে ভোট গণনা শেষ হলে অপর হলে আসে। আর কিছুক্ষণ আগে আপনি জানেন মহসিন হলের ফলাফল ঘোষণা করা হয়েছিল, তো মহসিন হলে যে OMR মেশিনটি ব্যবহার করা হয়েছিল সেটি এইমাত্র সূর্য সেন হলে নিয়ে আসা হয়েছে। এটি এই মুহূর্তে প্রস্তুত করছেন এখানে যারা ভোটের সঙ্গে নিয়োজিত কর্মকর্তারা এবং শিক্ষকরা ছিলেন তারা। তো অল্প কিছু সময়ের মধ্যে এখানে ভোট গণনা শুরু হবে। যদি জানাতে চাই আপনাকে, সূর্য সেন হলে মোট ভোট ছিল 2190টি, ভোট পড়েছে 1355টি। শতাংশের হিসাবে 62% ভোট পড়েছে বলে এই কেন্দ্রে যিনি দায়িত্বে ছিলেন এইখানকার সূর্য সেন হলের প্রভোস্ট প্রফেসর মাকসুদ কামাল আমাদেরকে জানিয়েছেন। তো বলেছি যে OMR মেশিনটি মাত্র এসে পৌঁছেছে। OMR মেশিনটি এখন ইলেকট্রিক লাইন দিয়ে সেটিকে প্রস্তুত করা হচ্ছে এবং আপনি দেখছেন যে ব্যালট পেপারগুলো, সেই ব্যালট পেপারগুলো ভাঁজ করে টেবিলের উপর রাখা হয়েছে, সেইগুলো এখনই গণনা শুরু হবে। তো যেহেতু 1355টি ব্যালট পেপার গণনা করতে কিছুটা সময় তো লাগতেই পারে, তো আমরা ধারণা করছি ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েকের মতো সময় হয়তো লাগবে এই হলের এই ডাকসু যে কেন্দ্রীয় কমিটি এবং হল সংসদ দুটিরই ফলাফল ঘোষণা করতে। আর এছাড়া আমরা এখন পর্যন্ত এরকমটি দেখেছি এই দিকে, অর্থাৎ এই সূর্য সেন, তারপরে আপনি জানেন যে এর পাশে বিজয় 71 হল, জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল, কবি জসিমউদ্দিন হল, এই হলগুলোর একটির ফলাফল এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। সবগুলোরই ফলাফল ঘোষণার আগে যে গণনা, সেই গণনাটি চলছে। তো হয়তো আমরা যেটি ধারণা করছি কাছাকাছি সময়ের মধ্যেই সবগুলো কেন্দ্রেরই ফলাফল চলে আসবে। আর এখানে আপনি হয়তো এই মুহূর্তে দেখছেন যে বিভিন্ন প্রার্থীর এজেন্ট কিংবা প্রার্থীরা যারা ছিলেন তারা এই ফলাফল গণনা হবে তারা এখানে অপেক্ষা করছেন এই সূর্য সেন হলের অডিটোরিয়ামে। তো ফলাফল নিয়েই তারা এখান থেকে ফিরবেন। তো প্রফেসর মাকসুদ কামাল আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই কেন্দ্রের যে ভোটগুলো গৃহীত হয়েছে সে ভোটগুলো গণনা করে ফলাফলটি দিয়ে দিতে। কারণ ওই হলের যেই হল সংসদের যেই প্যানেল সেটি কিন্তু এই সূর্য সেন হলের এখান থেকেই ঘোষণা করে দেওয়া হবে। আর যে ডাকসুর অর্থাৎ যে কেন্দ্রীয় কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যে কমিটি, এখানে তাদেরকে যারা ভোট দিয়েছেন সেই ফলাফলটি সিনেট ভবনে যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখানে পাঠানো হবে। তো
ফলাফল ঘোষণার আগের যেটি বলছিলাম আপনাকে যে হ্যাঁ আমরা দেখছি যে ওএমআর মেশিনে ভোটগুলো ঢোকানো হচ্ছে, গণনা শুরু হয়ে গেছে। গণনা যেহেতু শুরু হয়ে গেছে খুব বেশি সময় আর লাগবে না রেজাল্ট আসতে। তো সূর্য সেন হল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। আর সলিমুল্লাহ মুসলিম হলে আছেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন, সেখানকার খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত। রুমেল, যেমনটা জানাচ্ছিলেন ভোট গণনার খবর, এই মুহূর্তে আমি রয়েছি সলিমুল্লাহ মুসলিম হলে। এই হলে একটু জানিয়ে রাখতে চাই যে 1814 জন ভোটার ছিল। তো এর মধ্যে কতজন ভোটার ভোট দিয়েছেন কিংবা কত শতাংশ ভোট পড়েছে সেই হিসাবটি আমরা এখনো পাইনি। বলা যায় যে কিছুক্ষণের মধ্যেই হল সংসদে যেই ভোট গণনার কাজটি চলছে আমাদেরকে সেটি জানিয়ে দেওয়া হবে। একটু জানিয়ে রাখতে চাই যে মোট 38টি পদে, অর্থাৎ হল সংসদের 13টি পদ এবং ডাকসু কেন্দ্রীয় সংসদের 25টি পদ, এই 38টি পদে শিক্ষার্থীরা আজকে যেই 6 ঘন্টা ব্যাপী বিরতিহীন যে ভোট গ্রহণ কার্যক্রমের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করেছিলেন, তারা যেই ভোটাধিকার প্রয়োগ করেছিলেন সেই ভোটগুলো, তাদের দেওয়া ভোটগুলো কিন্তু গণনার কাজ এখনো চলছে। আমি এর আগে জগন্নাথ হলে ছিলাম, সেখানেও দেখেছি যে ভোট গণনার কাজ চলছে। বিকেল 4টার আগে পরে ভোট গণনার কার্যক্রম বলা যায় যে শুরু হয়েছে। তো হলগুলোতে ওএমআর মেশিন এখনো যাচ্ছে। কোনো কোনো হলে যে 18টি হল রয়েছে, এই মুহূর্তে সলিমুল্লাহ মুসলিম হলের কথা যদি বলি, এখানে কিন্তু ওএমআর মেশিন দিয়ে আমরা দেখেছি যে ব্যালট পেপারগুলো গণা হচ্ছে। আপনাকে এর আগেও যেটা বলেছিলাম যে আমরা সাধারণত আমাদের দেশের অন্যান্য নির্বাচনগুলোতে যেইভাবে ভোট গণনা হয়, এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট গণনার পদ্ধতিটা একটু ব্যতিক্রম। এখানে কারিগরি পদ্ধতিতে ভোট গণনা হচ্ছে ওএমআর মেশিনের মাধ্যমে। 4টি ব্যালটে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই 4টি ব্যালটের মধ্যে একটি ব্যালট হচ্ছে হল সংসদের যে 13টি পদে তারা ভোট দিয়েছে, একটি ব্যালটের মধ্যে সেই পদ। আর বাকি যে 3টি ব্যালট রয়েছে সেই 3টি ব্যালটের মধ্যে প্রথম যে ব্যালটটি রয়েছে সেই প্রথম ব্যালটটির মধ্যে ভিপি, জিএস, এজিএস এবং কয়েকজন সম্পাদকের পদ, এবং দ্বিতীয় যে ব্যালটটি রয়েছে সেই দ্বিতীয় ব্যালটের মধ্যে রয়েছে আরও বাকি যে সম্পাদকগুলো রয়েছে সেই সম্পাদকের পদগুলো, এবং তৃতীয় ব্যালটের মধ্যে সব মিলিয়ে সদস্য যারা রয়েছেন সেই সদস্য পদপ্রার্থী যারা রয়েছেন সেই সদস্য পদপ্রার্থীদের ব্যালট। এই 3টি ব্যালটের এখান থেকে গণনা শেষ করে ওএমআর মেশিনের মাধ্যমে গণনা শেষ করে হল সংসদে এই ব্যালটগুলো হলের যেই রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, হলের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এগুলো পাঠানো হবে। সেখান থেকে একীভূত করে ভোট গণনার ফলাফল ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা, সেই খবর জানাতে আমাদের সহকর্মী বেলায়েত হোসেন এবং খান মোহাম্মদ রুমেল যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। বিভিন্ন হল থেকে ফলাফল আসছে সিনেট ভবনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ইকরাম হোসেন, আমরা যাচ্ছি তার কাছে। ইকরাম। আছি সিনেট ভবনের সামনে। এখানে ডাকসুর যে 25টি পদ, সেই পদের বিপরীতে যারা প্রার্থী হচ্ছেন সেই প্রার্থী কারা বিজয়ী হবেন সেটি এখান থেকে ঘোষণা করা হবে। এখন পর্যন্ত মাত্র 2টি হলের ভোট বক্স কিন্তু এখানে এসে পৌঁছেছে। অন্য হলগুলোতে এখনও কিন্তু হল সংসদের যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হয়নি। ফলে এইটা ঘোষণা করতে কিছুটা সময় লাগবে বলে মনে হচ্ছে আমাদের কাছে। কারণ আপনি জানেন যে মহসিন হলে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। মহসিন হলের হল সংসদের 13টি পদে 13 জনই কিন্তু ছাত্রলীগের মনোনীত হয়েছেন। অন্য হলগুলোর অবস্থা আমরা খোঁজখবর নিয়েছি। কিছু কিছু হলে এখনো পর্যন্ত ওএমআর মেশিনও কিন্তু যায়নি। ফলে কিছুটা সময় লাগবে সেটি কিন্তু অনুমান করা হচ্ছে। কারণ এখানে কিন্তু সবগুলি হলে কিন্তু একই সময় কিন্তু ভোট গ্রহণ শেষ হয়নি। ফলে তারতম্য থাকার কারণে কিন্তু কিছুটা সময় লাগতে পারে। এখানে প্রধান রিটার্নিং কর্মকর্তার অফিস আছে। এখান থেকে ফলাফল ঘোষণা করা হবে ডাকসুর। তবে হল সংসদের যে প্রার্থী আছেন তাদের কিন্তু হলে বিজয় ঘোষণা করা হচ্ছে। মহসিন হলে করা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে জগন্নাথ হলেও সেটি ঘোষণাটি আসবে। জিয়া হলে গণনা প্রায় শেষ পর্যায়ে আছে। তবে সূর্য সেন হলে এখন পর্যন্ত ওএমআর মেশিন গিয়ে পৌঁছায়নি। যেহেতু 18টি হলে নির্বাচন হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে 12টি থেকে 14টি ওএমআর মেশিন আছে, যার ফলে কিছু কিছু হলের ক্ষেত্রে সেটি আসলে দেরি হতে পারে। তো এই ছিল আমার কাছে সবশেষ। বিভিন্ন হল থেকে ফলাফল আসছে সিনেট ভবনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, সেখান থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরাম হোসেন। এর আগে ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র 1 ঘন্টা আগে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া বাকি ছাত্র সংগঠনগুলো। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা পদত্যাগ সহ পুনর্নির্বাচনের দাবিও করেছেন। তবে ছাত্রলীগ বলছে এগুলো সবই সাজানো নাটক। এমনকি কুয়েত মৈত্রী হল থেকে পাওয়া সিল দেয়া ব্যালট পেপার সম্পূর্ণ ভুয়া বলেও দাবি তাদের। এদিকে সকাল 8টা থেকেই হলগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন সাধারণ ছাত্রছাত্রীরা।
28 বছরের অচলাবস্থার অবসানের দিন সোমবার, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজকের সকালটি ছিল অন্যরকম। ভোট দিতে ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন তারা। বেশিরভাগ হলেই উৎসাহ নিয়ে চলেছে ডাকসু নির্বাচন। কথা ছিল ভোট চলবে দুপুর 2টো পর্যন্ত, কিন্তু ভোটারের সংখ্যা বেশি হওয়ায় অনেক হলে দুপুর 2টোর পরে চলে ভোট গ্রহণ। প্রায় 3 দশক পর ডাকসুর সাক্ষী হলো শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে ভোটটি অনুষ্ঠিত করতে পেরেছে বলে আমি খুবই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কোনো ঐতিহাসিক সাক্ষী কিন্তু শুধু আনন্দেরই না, গর্বের বটে। একজন ভোটার ভোট দিয়েছেন 38টি ক্যাটাগরিতে, এ কারণে সময়ও লেগেছে খানিকটা বেশি। তবে তা নিয়ে আক্ষেপ বা অভিযোগ ছিল না ভোটারদের। 38টা ভোট একসাথে দেওয়া, এই বিষয়টা অনেক ভালো লাগছে। সকালে দেখেন উপস্থিতি প্রচুর। প্রথম বর্ষ আমরা এসেই ডাকসু নির্বাচন পেয়েছি, অবশ্যই অনুভূতি অনেক ভালো। তবে পরিস্থিতি উল্টে যায় দুপুরের দিকে। দুপুর 1:15টায় হঠাৎই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ ছাড়া বাকি সব প্যানেল নির্বাচন বর্জন করে। ভোট ডাকাতি নির্বাচনের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে, আমরা প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই নির্বাচন বর্জন করছি। এই প্রশাসন যে নির্লক্ষণ নির্বাচন তারা করতে যাচ্ছিল, এই নির্বাচন আমরা কিছুতেই মানি না। কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি সিলমারা ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে। এসএম হলে লিফলেটিং করতে শুধুমাত্র ছাত্রলীগের লিফলেটিং বাদে অন্য কারো লিফলেটিং করতে দেওয়া হয়নি। এরপর পরেই নির্বাচন বর্জনকারীরা অবস্থান নেয় উপাচার্যের বাসভবনের সামনে। নির্বাচনে নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিকেল 4:15টার দিকে ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে মধুর ক্যান্টিনে। তাদের দাবি, ভোট নিয়ে নানা সংগঠন নাটক করছে। নতুন করে ভোটের কথা বলছেন, এটি হাস্যকর। তবুও আমি বলছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বিবেচনা করে সেই বিষয়টি তারা চিন্তা করতে পারে। আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ওটা ভুয়া ব্যালট, যেটা সাদা কালো অফসেটে, এটা ভুয়া ব্যালট। অরিজিনাল ব্যালটের সঙ্গে কোনো মিল নেই এবং যে ক্রস দেওয়া হয় যে নিয়মে সেটাও মিল নেই। উপাচার্যের দাবি, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি অনেকগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছি, সব জায়গায় দেখেছি একেবারে সারিবদ্ধভাবে আমাদের শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে অত্যন্ত একটি আনন্দ ঘন পরিবেশে যেভাবে ভোট প্রয়োগ করছে, সেটা আমাদের জন্য নতুনভাবে অনুপ্রেরণা দেয়। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের কুয়েত মৈত্রী হলে ঘটেছিল, যেই মুহূর্তে আমি এটি জেনেছি তাৎক্ষণিকভাবেই কিন্তু শক্ত অবস্থান নিয়েছি। নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় 44,000। ফাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সকালে বেগম রোকেয়া কুয়েত মৈত্রী ও সুফিয়া কামাল হলে অনিয়মের অভিযোগে ছাত্রীরা বিক্ষোভ করে। সিল দেয়া ব্যালট পাওয়ার কুয়েত মৈত্রী হলের প্রভোস্টকে বরখাস্ত করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর মৈত্রী হলে ভোট শুরু হয়। এদিকে অনিয়মের অভিযোগে ভোট শুরুর কয়েক ঘন্টা পর রোকেয়া হলের ভোট গ্রহণ বন্ধ হলেও দুপুর 3টা থেকে আবারও শুরু হয়। কুয়েত মৈত্রী হলে সকাল 8টা থেকে ভোট শুরুর কথা থাকলেও ছাত্রীদের বাধার মুখে নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অন্যান্য হলের মতো খালি ব্যালট বাক্স তাদের দেখানো হয়নি। পরে বস্তা ভর্তি সিল মারা ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা। এরপরেই বিক্ষোভ শুরু করেন তারা। সেখানে গিয়ে ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। এখানে হল প্রশাসন, প্রক্টর এবং আমাদেরকে ছাত্রলীগের নেতৃত্ব কর্তৃক বাধা দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসাররাও ছিল সেখানে। ব্যালট বক্স দেখানো হচ্ছিল না, এখানে 6টা, অন্যান্য 6টা হলে দেখানো হয়েছিল, আমাদের হলে দেখানো হয় নাই। ভোট শুরু আমরা করতে দেয়নি। এখন ব্যালট বক্স চেক করে দেখা যাচ্ছে সবগুলো ছাত্রলীগের সিল দেওয়া। দেখতে চাইছে, ফোর্স করা হয়েছে, তখন ব্যালট বক্স নিয়ে পিছনে চলে গেছে। এখানে আগে থেকেই ছাত্রলীগের যে ভিপিজিএস প্রার্থী ছিল তাদের সিল মারা ছিল। এ সময় ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও রিটার্নিং কর্মকর্তারা। পরে তারা জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অনিয়ম হয়েছে, সেটা তদন্ত করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা গ্রহণযোগ্য নয়। সময় বাড়িয়ে দেওয়া হবে, আর সময়ের যদি ভোট দিয়ে শেষ না করতে পারে ওই সময়ের মধ্যে আমাদের এই হল গেটের মধ্যে যারা থাকবে যত সময় লাগে তত সময় পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। প্রশাসন হলের প্রভোস্টকে প্রত্যাহার করে নতুন প্রভোস্ট হিসেবে মাহবুবা নাসরিনকে নিয়োগ দেন। পরে সকাল 11:10-এ এই কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়। অ্যাটলিস্ট
ঝামেলার পরে ভোটটা হচ্ছে, এটাই অনেক বড় পাওয়া। 28 বছর পরে একটা নতুন ইতিহাসের আমরা সাক্ষী হতে পারছি। অনেক ভালো লাগছে যে আমি স্বচ্ছভাবে ভোট দিতে পারছি। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন প্রবেশ নিয়োগ দেওয়া হয়েছে যেন কোনো কার্যক্রমে আমাদের স্বাভাবিকভাবে চলে। একদম নতুন করে শুরু করেছি, যেভাবে মেয়েরা ভিতরে গেছে, ওরা দেখেছে, বক্সগুলি দেখেছে সব খালি, ওরা নিজের হাতে সিলগালা করেছে, তারপরে আমরা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ 11:30টায় শুরু করেছি। সবাই উৎসব মুখর পরিবেশেই দিচ্ছে, সবাই ভেতরে অবজারভার হিসেবেও আছে সব দল থেকে। বেগম রোকেয়া হলেও নানা অনিয়মের অভিযোগ করেন শিক্ষার্থীরা, তবে তা অস্বীকার করে ছাত্রলীগ নেতারা দাবি করেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই ষড়যন্ত্র। যেভাবেই কোটা আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, যেভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, সেম ঘটনা এখানে ঘটেছে। এখানে বলছে চুরি হয়েছে, কারচুপি হয়েছে, এটা হল সংসদে ছিল, দরজা ভেঙে বের করেছে। এছাড়া কবি সুফিয়া কামাল হলেও হল সংসদের বিক্ষোভের মুখে প্রায় 30 মিনিট ভোট গ্রহণ বন্ধ রাখে প্রশাসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এখন বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের মাটিতে প্রশ্রয় দেওয়া হবে না। দুপুরে গণভবন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভিডিও কনফারেন্সে এই কথা বলেন শেখ হাসিনা। এ সময় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়ন লক্ষ্য অর্জনে সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত। অনুষ্ঠানে ভারত থেকে 1100টি বাস ট্রাক আমদানি সহ 4টি প্রকল্প উদ্বোধন করা হয়। সবশেষ জাতীয় নির্বাচনের আগে গেল সেপ্টেম্বরে 2 দফায় শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 11 জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর প্রথমবারের মতো সোমবার দুপুরে আবারও ভিডিও কনফারেন্সেই মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গণভবন থেকে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নরেন্দ্র মোদী যৌথভাবে উদ্বোধন করেন 4টি প্রকল্প। এর মাধ্যমে বিআরটিসির জন্য 600 বাস ও 500 ট্রাক দেওয়ার পাশাপাশি উদ্বোধন করা হয় 5 জেলার 36টি কমিউনিটি ক্লিনিক, পিরোজপুরের ভান্ডারিয়ায় পানি শোধনাগার এবং জাতীয় জ্ঞান নেটওয়ার্কের সম্প্রসারণ কার্যক্রম। ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদী বলেন, উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সহযোগী হয়ে পাশে থাকবে ভারত। प्रधानमंत्री शेख हसीना जी ने 2041 तक डेवलप कंट्री बनाने के उनके विजन को साकार करने में सहयोग करना हमारे लिए गर्व का विषय है। पिछले 5 वर्षों में भारत बांग्लादेश संबंधों के सोनाली अध्याय के लिए काम करने को मैं अपना बहुत बड़ा सौभाग्य मानता हूं। শেখ হাসিনাও নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান সহযোগিতামূলক বিভিন্ন প্রকল্পের জন্য। তিনি বলেন, বহুমুখী ও বহুমাত্রিক সহযোগিতার ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে এবং সন্ত্রাসবাদী সংগঠনকে কখনোই বাংলাদেশের মাটিতে আশ্রয় প্রদান করা হবে না। আমাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্ববাসীর সম্মুখে সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের দৃষ্টান্ত রূপে পরিগণিত হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। পরে বিআরটিসি ডিপো সহ বিভিন্ন জেলায় উপকারভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা। ভারত থেকে আনা বাস ট্রাক যথাযথভাবে রক্ষণাবেক্ষণে মনোযোগী হতে নির্দেশ দেন সংশ্লিষ্টদের। বাসে যে যাত্রীরা চলবে বাস যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর বাস থেকে ময়লা রাস্তার জন্য ছুঁড়ে না ফেলা হয়। প্রত্যেক বাসে ময়লা রাখার জন্য জায়গা দিতে হবে। এই ব্যাপারটা বিআরটিসি সবসময় নজরে রাখবে বলে আমি আশা করি। সোমবারের কনফারেন্সে ভারতের সহায়তার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের কর্মকাণ্ডে সক্ষমতা বাড়বে দেশের। ভারত আমাদের একটা পরীক্ষিত বন্ধু দেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে বাসায় ঢুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকা 2.5 মাসের এক শিশুকে চুরি করেছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ, 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। পুলিশ জানায়, গতরাতে মোরেলগঞ্জ উপজেলার বিশারিঘাটা গ্রামে 2.5 মাসের সন্তান আব্দুল্লাহকে নিয়ে ঘুমিয়ে পড়েন সোহাগ হাওলাদার ও তার স্ত্রী রেশমা আক্তার। রাতের কোনো এক সময় জানালার গ্রিল খুলে ঘরে প্রবেশ করে শিশু আব্দুল্লাহকে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত 4:30টার দিকে ঘুম ভেঙে গেলে সন্তানকে পাশে না দেখে চিৎকার করে ওঠেন বাবা মা। আজ সকালে অপহরণকারী মোবাইল ফোনে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানান স্বজনরা। শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। 1.5 মাস ধরে নিখোঁজ থাকা স্বামীর সন্ধানে পুলিশের সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে সদর উপজেলার বাড়াইখালী গ্রামের চাঁদ আলীর সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে চাচাতো ভাই আব্দুল খায়েরের বিরোধ চলছিল। গত 25শে জানুয়ারি এ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির কথা বলে চাঁদ আলীকে মংলার কর্মস্থলে ডেকে নেন চাচাতো ভাই আবুল খায়ের। ঘটনার দিন রাত 8টার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এ ঘটনায় স্ত্রী ফাতেমা বেগম মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তবে নিখোঁজের 1.5 মাস পেরিয়ে গেলেও এখনও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্যাসের দাম বাড়াতে মাত্র 9 মাসের ব্যবধানে আবারও শুরু হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি। প্রথম দিনে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবনা দিয়েছে পেট্রোবাংলা। এছাড়া গ্যাসের সঞ্চালন চার্জ 33% বাড়ানোর আবেদন করেছে জিটিসিএল। তবে একই অর্থবছরে দ্বিতীয়বার গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়াকে বেআইনি বলছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন অংশীজনরা। আবারও শুরু হলো গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিকতা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির প্রথম দিনে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবনা তুলে ধরে রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস প্রতিষ্ঠান পেট্রোবাংলা। অধিক পরিমাণে এলএনজি আমদানির যেমন বিকল্প নেই, তেমনি এই এলএনজি আমদানির ব্যয় নির্বাহের জন্য এই মিশ্রিত গ্যাসের ভোক্তা পর্যায়ে মূল্য সমন্বয়ের বিকল্প নেই। শুনানিতে গ্যাসের সঞ্চালন চার্জ প্রতি ঘনমিটারের জন্য 42 পয়সা থেকে বাড়িয়ে 56 পয়সা করার আবেদন জানায় জিটিসিএল। তবে এর যৌক্তিকতা পায়নি বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। জিটিসিএল এর বিদ্যমান চার্জ অপরিবর্তিত রাখা যেতে পারে। গণশুনানিতে গ্যাসের দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করেন বিশেষজ্ঞ ও অংশীজনরা। আইনে বলা আছে, একেবারে স্পেসিফিক্যালি বলা আছে যে কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোনো অর্থ বছরে একবারের বেশি পরিবর্তন করা যাবে না। আপনার আবেদনের মধ্যে বলতে হবে যে কোন প্যারায় আছে যে আপনি এই 3 মাসের মধ্যে আপনার আসার দরকার হলো। দাম নিয়ন্ত্রণে নিজস্ব উৎস থেকে গ্যাস অনুসন্ধান, জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও অপচয় রোধের দাবি জানানো হয় গণশুনানিতে। এটা যুক্তির যে বড় যুক্তি ছিল আমাদের লোকাল গ্যাস যেটা আছে আমরা তুলি না, আরো প্রজেকশন দেবো দিয়ে জনগণের পকেট পেটার জায়গায় যাব। বোধ হয় বাংলাদেশ সে জায়গায় নেই। এই মার্চ মাস মুক্তিযুদ্ধের বাংলাদেশকে এই লুটপাটের ধারা যেতে দেওয়া হবে। এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ার বিরুদ্ধে বিইআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে কয়েকটি সংগঠন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হালদা নদীর উপর ভরসা করে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরীর পানি সমস্যার সমাধান করতে চায় ওয়াসা। এ সময়ের মধ্যে 8,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত 4টি পানি শোধনাগার থেকে সরবরাহ করা হবে 46 কোটি লিটার পানি। নদী বিশেষজ্ঞরা বলছেন, পানি সরবরাহের মূলে থাকা হালদা নদীর গতিপ্রবাহ সচল রাখতে আগে ব্যবস্থা নেওয়া দরকার। আরও দেখুন কমলদের রিপোর্টে। চট্টগ্রাম ওয়াসার সর্বশেষ তথ্য অনুযায়ী 60 বর্গ মাইলের এই নগরীতে বর্তমানে পানির চাহিদা 35 কোটি লিটার। 2020 সালের মধ্যে তা বেড়ে দাঁড়াবে 40 থেকে 42 কোটি লিটার। কিন্তু বর্তমানে ওয়াসা মোহরা প্রকল্প থেকে 9 কোটি লিটার, শেখ হাসিনা পানি শোধনাগার 1 থেকে 14 কোটি লিটার এবং গভীর নলকূপ থেকে আরও 4 কোটি লিটার পানি সরবরাহ করছে। তবে আগামী বছরের মধ্যে পানি সরবরাহে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে শুরু হয়েছে শেখ হাসিনা পানি শোধনাগার 2 এবং শেখ রাসেল পানি শোধনাগারের কাজ। এই দুটি প্রকল্প থেকে পাওয়া যাবে অন্তত 23 কোটি লিটার পানি। শেখ হাসিনা পানি শোধনাগার 2 আমাদের কাজ চলছে, 20 সালে শেষ হবে। সেখান থেকে 14 কোটি লিটার পানি সরবরাহ করার পরে আমাদের পানি উদ্বৃত্ত থাকবে। সমস্ত শহরে পানি সবাই পাবে 24 ঘন্টা। মূলত ভূগর্ভস্থ পানির পরিবর্তে নদীর পানি ব্যবহার করে চাহিদা মেটাতে চায় ওয়াসা, যে কারণে সবগুলো প্রকল্পই হালদা নদীকে কেন্দ্র করেই নেওয়া হচ্ছে। অথচ দূষণ, দখল এড়িয়ে হালদা নদীর গতিপ্রবাহ সচল রাখাই এখন মূল চ্যালেঞ্জ। শুধু পানি তোলা না, পানির সোর্সও নিশ্চিত করতে হবে। যেখান থেকে হালদা নদীর পানি উত্তোলন করছে মধুনাঘাট মহারায়, সেখানে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন সমস্ত বর্জ্য এবং সমস্ত ময়লা আবর্জনা গিয়ে পড়ছে এবং এই নিরাপদ পানির নিশ্চয়তা ওয়াসাকে করতে হবে, নিশ্চয়তা দিতে হবে। গত কয়েক বছরে পানি সরবরাহ তুলনামূলক বাড়লেও নিশ্চিত হচ্ছে না বিশুদ্ধ পানি। অভিযোগ রয়েছে জরাজীর্ণ পাইপলাইন দিয়ে পানি সরবরাহের। লিকেজটা বন্ধ করা উচিত। লিকেজ বন্ধ করলে পানি দূষিত হবে না এবং এর সাথে পানি যে নষ্ট হয়ে যাচ্ছে, অপচয় হচ্ছে, সেটাও কিন্তু হবে না। এই অবস্থায় 2022 সালের মধ্যে 650 কিলোমিটার পুরাতন লাইন পুরোপুরি বদলে ফেলার একটি প্রকল্প হাতে নিয়েছে ওয়াসা। যেগুলো আপনারা দেখেন রাস্তায় বিভিন্ন জায়গায় লিকেজ,
পাইপ ফেটে ফেটে লিক হয়ে যাচ্ছে, আমরা প্রেশার তুলতে পারতেছি না। সেই সমস্ত 650 কিলোমিটার পাইপ সব শেষ করে 22 সালের মধ্যে চট্টগ্রাম একটা উন্নত ওয়াটার সাপ্লাই পরিণত হবে। ওয়াসা বর্তমানে 54টি গভীর নলকূপ চালু রেখেছে। হালদা নদী কেন্দ্রিক প্রকল্প 4টি পুরোদমে চালু হলে গভীর নলকূপগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। হালদা নদী থেকে সংগৃহীত পানি এখানে 6টি ধাপে পরিষ্কার করা হয়। এরপর আরও 2 ধাপে কেমিক্যাল মিশিয়ে পানি পরিষ্কারের পর চূড়ান্ত পরীক্ষা শেষে পাঠানো হচ্ছে গ্রাহকদের কাছে। আর এই শোধনাগারে প্রতিদিন অন্তত 9 কোটি লিটার পানি পরিশোধন করা হচ্ছে। চট্টগ্রামের মদুনাঘাট পানি শোধনাগার থেকে কমল দে, সময় সংবাদ। আগামী 5 বছরের মধ্যে দেশের সব শিল্প কারখানা ডিজিটাল প্রযুক্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। দুপুরে চট্টগ্রাম নগর ভবনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে অবকাঠামো নির্মাণ জরুরি বলেও উল্লেখ করেন তিনি। বিভিন্ন এনজিও সংস্থার দখলে কক্সবাজারে পর্যটন কর্পোরেশনের হোটেল মোটেলগুলো, এতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে কক্সবাজার বেড়াতে আসা পর্যটকদের মধ্যে। সচেতন মহল বলছে এতে পর্যটন শিল্পের ক্ষতি হচ্ছে। তবে রোহিঙ্গা সংকট কেটে গেলে এ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। দর্শক, রিপোর্টটি আমরা পরে দেখব। যাচ্ছি পরের খবরে। মানিকগঞ্জ ও রাজবাড়ীতে আলাদা ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। মানিকগঞ্জের গুলুটিয়া গ্রামে নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন আনোয়ার রহমান খান। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় স্বজনদের সন্দেহ হয়। পরে ঘরে গিয়ে তার রক্তাক্ত লাশ দেখতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। রাজবাড়ীতে নিখোঁজের একদিন পর লিটন নামে এক কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনরা জানান, রোববার বিকেলে মোবাইল ফোনে ডেকে নেয় তার বন্ধুরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিত্যক্ত একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খুলনায় চাঞ্চল্যকর হাবিবুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে খণ্ডিত লাশের অংশবিশেষ। র্যাব 6 জানায়, সকালে নগরীর ফরাজিপাড়া এলাকায় অভিযুক্ত আসাদুজ্জামানের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, লাশের বাকি অংশ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। গত 7 মার্চ সকালে নগরীর শেরেবাংলা রোডের বিভিন্ন স্থান থেকে পলিথিনে মোড়ানো 2টি ব্যাগে থাকা হাবিবুর রহমানের মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি গোলাম মোস্তফা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে ফুলবাড়ি গেট এলাকা থেকে আসাদুজ্জামান নামে একজনকে গ্রেফতার করে র্যাব। তার দেয়া তথ্য অনুযায়ী বটিয়া ঘাটায় থাকা অনুপম নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। বিভিন্ন এনজিও সংস্থার দখলে কক্সবাজারে পর্যটন কর্পোরেশনের হোটেল মোটেলগুলো, এতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে কক্সবাজার বেড়াতে আসা পর্যটকদের মাঝে। সচেতন মহল বলছে এতে পর্যটন শিল্পের ক্ষতি হচ্ছে। তবে রোহিঙ্গা সংকট কেটে গেলে এ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার, যা দেখার জন্য দেশি বিদেশি পর্যটকরা ভিড় করেন এখানে। পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটকদের রাত্রি যাপনের সুবিধার্থে পর্যটন কর্পোরেশন নির্মাণ করে মোটেল প্রবাল, উপল, লাবণী ও হোটেল শৈবাল। এছাড়াও ভাড়া তুলনামূলকভাবে কম হওয়ার পাশাপাশি সাগরের খুব কাছাকাছি হওয়ায় পর্যটকদের কাছে হোটেল মোটেলগুলো জনপ্রিয়। কিন্তু এখন পর্যটন কর্পোরেশনের এই হোটেল মোটেলগুলোতে পর্যটকদের থাকার ব্যবস্থা নেই। গত 1.5 বছর এসব হোটেল মোটেলগুলো ভাড়া দেওয়া হয়েছে বিদেশি এনজিও সংস্থাকে। ফলে বিপাকে পড়েছেন পর্যটকরা। পর্যটক কর্পোরেশনের হোটেলে থাকার জন্য, কিন্তু এখানে এসে দেখি আমাদের হোটেলে বুকিং নেই। আমরা এসে বেসরকারি ওইখানে থাকতে হচ্ছে, তার ওইখানে টাকা খরচ বেশি যাচ্ছে আমাদের। প্রবেলটা ভালো একটা জিনিস, ওখানে যাব, থাকবো, আরামায়েসে থাকবো, কিন্তু এখানে আমার গেট থেকে বের করে দিয়েছে, এখানে আপনার আন্তর্জাতিক সংস্থারে দিয়ে দেওয়া হয়েছে। সচেতন মহল বলছে পর্যটন উন্নয়নমুখী না হয়ে উল্টো পর্যটন বিমুখ আচরণ করছে পর্যটন কর্পোরেশন। পর্যটন কর্পোরেশন পর্যটনের
উন্নয়নের যে ভূমিকা রাখা দরকার ইদানিং তারা সেই দায়িত্ব থেকে সরে যাচ্ছে। পর্যটনের যে হোটেল মোটেলগুলো আছে সেগুলোই এখন এনজিওদের কাছে ভাড়া দিয়ে পর্যটন বিমুখ তাদের আচরণ শুরু করেছে। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পন্ন হলে এই সমস্যা সমাধান হবে। রোহিঙ্গা ইস্যুর সমাধান হয়ে গেলে এগুলি ঠিকই পর্যটন শিল্পের জন্য এই মডেলগুলি ঠিকই আগের মতোই যথাযথ পর্যটনদের থাকার জন্য ব্যবহৃত হবে। পর্যটন কর্পোরেশনের এই 4টি হোটেল ও মোটেলে 500-র বেশি পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, সকালে মহেশখালীর নতুন বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের শতাধিক দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা প্রায় 4 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সাতক্ষীরায় পিকআপ ভ্যানের চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে সাতক্ষীরা কালীগঞ্জ আঞ্চলিক সড়কের দেবহাটার সখীপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় 6 বছরের শিশু জ্যোতিকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। এ সময় ঘাতক পিকআপ ভ্যান ও চালককে আটক করে পুলিশের সোপর্দ করে এলাকাবাসী। নিহত জ্যোতি সখীপুর দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। যশোরে বস্তিবাসীর পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে উপশহরের বি ব্লক বস্তির বাসিন্দারা এ মানববন্ধন করেন। এতে বস্তির 70টি ঘরের বাসিন্দারা অংশ নেন। এ সময় তারা অসহায়, দরিদ্র এবং ঘর ভাড়া করে থাকার সামর্থ্য না থাকায় সরকারের উচ্ছেদ অভিযান চালানোর আগে পুনর্বাসনের দাবি জানান। আগামী রোববারের মধ্যে ভৈরব নদের পাড়ের বস্তিবাসীদের ঘরবাড়ি সরিয়ে নেওয়ার নোটিশ দিয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষ। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ডাকসু নির্বাচনে ভোট শেষের 1 ঘন্টা আগে ছাত্রলীগ ছাড়া বাকিদের বর্জন। মৈত্রী হলে পাওয়া বস্তা ভর্তি ব্যালট ভুয়া বলছে ছাত্রলীগ। মহসিন হলে সংগঠনটির পূর্ণ প্যানেল জয়ী। উন্নয়ন সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত। সন্ত্রাসী সংগঠনকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা। হাসিনা মোদি ভিডিও কনফারেন্স। 4টি প্রকল্পের যৌথ উদ্বোধন। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানি। সঞ্চালন চার্জ সমন্বয় করার প্রস্তাব। আবারও দাম বাড়ানো অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। বাগেরহাটে বাসায় ঢুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকা শিশু চুরি। 10 লাখ টাকা মুক্তিপণ দাবি। পুলিশের অভিযান চলছে। এবং হালদা নদী ঘিরে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরে পানি সমস্যা সমাধানের পরিকল্পনা ওয়াসার। গতিপ্রবাহ সচল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।